অ্যাভয়েড করার জন্য আমরা এখানে একটা 2 দিয়ে ভাগ করে দেব বা হাফ মাল্টিপ্লাই করে দেব। তুই বলো না যে এ বি এর সঙ্গে কলিশন করলো, আবার বি এ এর সঙ্গে কলিশন করলো, কিন্তু বাস্তবে কটা কলিশন হলো? একটা, তাই না? কিন্তু দেখো কাউন্ট হয়ে আছে দুবার, একবার এ এর জন্য একবার বি এর জন্য। তাই আমরা এইটা থেকে ফুল রেজাল্ট পাই, ওই জন্য একটা আমাকে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এখানে দেখো আমি এরকম a into n, এটা is multiplied তখন কি হয়? then all collision is double counted, প্রত্যেকটা কলিশন ডবল কাউন্ট হয়ে যায়। আমি এখানে বলতে পারি এ কোলাইড উইথ বি and B collide with A, এটা কিন্তু is practically one collision। এটা দেখো is practically practically one collision, কিন্তু বাস্তবে দেখো একটাই কলিশন, কিন্তু আমরা দুবার কাউন্ট করে নিচ্ছি। এই দুবার কাউন্টিংটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটা হাফ মাল্টিপ্লাই করে দিই 2 নম্বর সমীকরণের সাথে, টু অ্যাভয়েড double counting we multiply half in ইকুয়েশন 2 নম্বর। তাহলে কলিশন ফ্রিকোয়েন্সি কি পাবো গো? অতএব কলিশন ফ্রিকোয়েন্সি জেড সমান, দেখো আমরা √2 পাই সিগমা স্কয়ার সি এন স্কয়ার, তার সঙ্গে দেখো একটা হাফ আমি মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে হাফ মাল্টিপ্লাই করে দেখো উপর নিচে কাটাকাটি করে আমরা দেখো 1/√2 পাই সিগমা স্কয়ার সি ইন্টু এন স্কয়ার। তাহলে এটাই হয়ে গেল কলিশন ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন। কিছুই নেই, জাস্ট দেখো আগে যেটা পেয়েছিলাম তার সঙ্গে এন গুণ করে দিলাম। এবার এন গুণ করার সময় প্রত্যেকটা কাউন্ট ডবল হয়ে যাচ্ছে বলে আমরা একটা 2 দিয়ে বা হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো বা 2 দিয়ে ভাগ করে দেবো। এটাকে তুমি 3 নম্বর সমীকরণ বলো। দেখো সবার ঠিক আছে কিনা? বেশ, এগুলো থেকে অঙ্ক পরীক্ষা আসে এবং এগুলো কিন্তু পরবর্তী সেমিস্টারেও কিন্তু এই এক্সপ্রেশন গুলো আমার লাগবে, বিশেষ করে 4 নম্বর সেমিস্টারে গিয়ে আবার লাগবে এই সমীকরণটা। এবার এখানে দেখো দুটো কথা বলবো, যদি একই রকম মলিকুলের মধ্যে কলিশন হয়, ধরো বললাম সিস্টেমের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস আছে, তাহলে প্রত্যেকটা গ্যাসে অণুর দেখো ব্যাসার্ধ বা রেডিয়াস একই, তাহলে দেখো যে আমরা কলিশন ডায়ামিটার যেটা বলছি সিগমা, সেটা দেখো 2r এর সঙ্গে সমান হয়। আর এখানে বলতে পারি যদি আইডেন্টিক্যাল মলিকুলের মধ্যে কলিশন হয় তখন আমরা এই সমীকরণটাকে প্রয়োগ করব, যে if similar বা আইডেন্টিক্যাল মলিকুল is taken, এখানে দেখো if identical or similar molecule is taken, দেখো then এই সিচুয়েশনে কলিশন ফ্রিকোয়েন্সি দেখো আমরা জেড সমান কি, বা এটা দেখো জেডটাকে দেখো আমরা কি পেয়েছি, জেড সমান দেখো 1/√2
পাই সিগমা স্কোয়ার সিএ এন স্কোয়ার। এটা একই রকম। দেখো এই সিমিলার মলিকুল বলে এটাকে অনেক সময় এটাকে লাইক গ্যাস এই কথাটা ইউজ করে, লাইক গ্যাস মলিকুল, মানে একই রকম মলিকুল। তাই দেখো এটাকে আমরা 1 দিয়ে ডিনোট করব। মানে কি 1 মানে কি একই রকম মলিকুলের মধ্যে দেখো কলিশন হচ্ছে। কিন্তু যদি আমরা ডিফারেন্ট টাইপস অফ মলিকুল নিই, তাদের রেডিয়াস ডিফারেন্ট, নাম্বার অফ পার্টিকেলসও ডিফারেন্ট, তখন কি বলতে পারি? যেমন দেখো আমি এরকম একটা পিকচার দেখো তোমার সামনে আমি ড্র করতে পারি, যে একটা দেখো ছোট মলিকুল আর একটা বললাম বড় মলিকুল, এরকম দেখো কন্ট্যাক্টে আছে। তাহলে এর ক্ষেত্রে দেখো যদি আমি বলি যে এর রেডিয়াস কোথায় গেল, এই যে এর রেডিয়াস বললাম r1 আর এর দেখো রেডিয়াস বললাম r2, এর যদি অনুসংখ্যা n1 এর n2 হয়, তাহলে আমরা দেখো উপরের সমীকরণ ভ্যালিড হবে না। যেমন হাইড্রোজেনের সঙ্গে বা হিলিয়ামের সঙ্গে জেননের সংঘর্ষ করছি, তখন আমরা ফর্মুলা কি হবে, যে if unlike molecule is taken, then collision frequency কত, collision frequency দেখো এইটা দেখো আমরা Z12 বলে ডিনোট করলাম। 12 মানে কি, যে 1 নম্বর মলিকুলের সঙ্গে 2 নম্বর মলিকুল, যাদের রেডিয়াস পার্থক্য, নাম্বার অফ পার্টিকেলসও পার্থক্য। এটা দেখো বলছে কি না, এই যে পাই, এই একটা পাই আছে, পাই সিগমা 12 তার স্কয়ার, অ্যাভারেজ ভেলোসিটি 12, 1 নম্বর মলিকুলের অনুসংখ্যা, 2 নম্বর মলিকুলের অনুসংখ্যা n1 n2। এই সমীকরণটাতে কিন্তু তোমাকে ইউজ করতে হবে ফর আনলাইক মলিকুল। নেক্সট আসছি, এই যে দেখো আমরা কলিশন ফ্রিকোয়েন্সি বলছি, কলিশন ফ্রিকোয়েন্সি কি ভাবে, কিরকম ভাবে, টেম্পারেচার এবং প্রেসার উপর ডিপেন্ডেন্ট। কলিশন নাম্বারও তাই হবে, একটাকে করলে দেখো আর একটা পেয়ে যাবো আমি। তাই নেক্সট হেডিং দাও, যে কিভাবে ভ্যারি করে দেখি। তাহলে ভ্যারিয়েশন অফ জেড, নেক্সট আসছি কি, যে ভ্যারিয়েশন অফ জেড কার সঙ্গে, উইথ প্রেসার এবং টেম্পারেচার। টেম্পারেচার প্রেসার ভ্যারি করলে জেড কিভাবে ভ্যারি করে দেখা যাক। দেখো আমরা কলিশন ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন কি পেলাম, যে জেড সমান 1/√2 পাই সিগমা স্কয়ার। বলো এই শুনতে পাচ্ছ না আবার সবার প্রবলেম?
বেশ, মাইকটা অফ করে সোমবার হয়, সোমবার বিকালে আসবো। সোমবার ক্লাস আছে, কিন্তু একদিন থাকবো হয় জানি। অঙ্কিতা, তাহলে এখানে দেখো আমাকে এই এক্সপ্রেশনটাকে প্রেসার টেম্পারেচার দিয়ে প্রকাশ করতে হবে। আমি দেখো জেড সমান 1/√2 সিগমা স্কয়ার CN স্কয়ার, এটা দেখো আমি ফর সিমিলার মলিকুল, একই রকম মলিকুলের মধ্যে যখন কলিশন হয় তখন আমি এক্সপ্রেশনটা কনসিডার করলাম। দেখা যাক কি পাই, ভেঙে ভেঙে লেখো। দেখো এটা সিগমা স্কয়ার, এই অ্যাভারেজ ভেলোসিটির মধ্যে দেখবে 8kT/πm টার্মটা দেখো আছে, আর এখানে দেখো আমরা n স্কয়ার বলবো। তাহলে এই সমীকরণ থেকে দেখো আমরা পাচ্ছি কি, জেড সমানুপাতিক √t, যখন দেখো কি যে ইফ এটা দেখো বলতে পারি যদি ইফ সিগমা অণুর সংখ্যা, গ্যাসের ভর, এইগুলো দেখো ফিক্স থাকে। তাহলে এই তিনটেকে ফিক্সড রাখলে জেড প্রপোর্শনাল টু √t, তার মানে কি গো, যে কলিশন ফ্রিকোয়েন্সি দেখো যে টেম্পারেচার বর্গমূলের সঙ্গে দেখো সমানুপাতিক। ইফ দ্য ডায়ামিটার অফ দ্য গ্যাস মলিকুল বা কলিশন ডায়ামিটার, অণুর সংখ্যা এবং প্রত্যেকটা গ্যাসের ভর যদি ফিক্স থাকে, তাই না? তাহলে এখান থেকে কি, অতএব কলিশন ফ্রিকোয়েন্সি এটা কি হয়, ইজ প্রপোর্শনাল, collision frequency is proportional to square root of temperature। তাহলে টেম্পারেচার যত বাড়াবো is proportional to square root of temperature। ঠিক আছে, টেম্পারেচার যত বাড়াবো দেখো কলিশন ফ্রিকোয়েন্সি দেখো বেড়ে বেড়ে যাবে। ফিজিক্যালি কেন হয়, টেম্পারেচার বাড়লে দেখো প্রত্যেকটা অণুর গতিশক্তি বাড়ে, তারা কি হয় র্যান্ডম মোশন করে, ফলে দেখো সংঘর্ষ সংখ্যা বেড়ে বেড়ে যায় বলে কলিশন ফ্রিকোয়েন্সিও দেখো বেড়ে বেড়ে যায়। ঠিক আছে, তাহলে টেম্পারেচার সাথে এরকম ভ্যারি করে। এবার প্রেসারের সঙ্গে দেখি আসি কিরকম ভ্যারি করতে দেখি। আমি দেখো আদর্শ গ্যাস ইকুয়েশন যদি কনসিডার করি কি পাই, অ্যাজিউমিং আইডিয়াল গ্যাস বিহেভিয়ার, তাহলে দেখো আমরা পিভি সমান n প্রাইম ইন্টু RT। আমি এখানে দেখো n প্রাইমটাকে নাম্বার অফ মোলস কনসিডার করলাম। এটা কি, এটা নাম্বার অফ মোলস অফ গ্যাস, কত মোলস আছে। এবার বলতে পারবে এই মোলসটাকে আমরা মলিকুলে কিভাবে কনভার্ট করতে পারি, মোলস থেকে মলিকুল কি করে পাবো বলো। দেখো আমরা এই যে নাম্বার অফ মোলস কি করে পাই, অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দেখো মোল সংখ্যা পাওয়া যায়। আমি ঠিক বলছি তাই তো? তাহলে এখানে এনটা হলো কি, এনটা হলো দেখো নাম্বার অফ মলিকুল ইন ইউনিট ভলিউম। আমি ধরো এটাকে দ্যাট ইজ, আমি ভি এর মান দেখো 1 সিসি বললাম, যে 1 সিসি আয়তনে মোট কতগুলো অণু আছে দেখো সেটা হচ্ছে কিনা আমরা এন ধরেছি। তাহলে এন কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে দেখো আমরা মোল সংখ্যা পাই, তাই তো? তাহলে উপরের ওই সমীকরণে আমরা দেখো যদি মানটা বসাই, সো দেখো পি ইন্টু ভি এর জায়গায় যে আমরা 1 নম্বর বা এই সমীকরণে বসাচ্ছি, ভি এর জায়গায় 1 সিসি বসালাম,
এন প্রাইমের জায়গায় এন বাই এন নট ইন্টু আর টি। তাহলে এখান থেকে আমার দরকার এনটাকে দেখো রিপ্লেস করব। তাহলে এন কত পেলাম? পি এন নট বাই আর টি। তাহলে কলিশন ফ্রিকোয়েন্সি কত হবে গো? অতএব দেখো জেড সমান দেখো আমরা 1/√2 পাই সিগমা স্কয়ার। দেখো সি এ দেখো একটা আছে, সি এর মধ্যে 8 কেটি বাই পাই এম, আর এন স্কয়ার সেটাকে রিপ্লেস করে পি এন নট বাই আর টি গোটাটার দেখো স্কয়ার করে দিলাম। তাহলে এখান থেকে দেখো আমি দেখতে পাচ্ছি কি জেড সমানুপাতিক দেখো পি স্কয়ার। এই দেখো এখানে দেখো পি স্কয়ার একটা আছে। কখন? যদি কিনা দেখো এখানে আমার টেম্পারেচার, মাস এবং সিগমা এই তিনটে দেখো আমি ফিক্সড রাখি। তাহলে এখান থেকে বলতে পারি কলিশন ফ্রিকোয়েন্সি ইজ প্রপোর্শনাল টু দা স্কয়ার অফ প্রেসার, তাই না? তাহলে এখান থেকে কি বলবো? অতএব কলিশন ফ্রিকোয়েন্সি is proportional, PROPORTIONL proportional to the square SQUS square of pressure। তাহলে এটা স্কয়ার অফ প্রেসার প্রপোর্শনাল টু, ঠিক আছে? প্রেসারের সঙ্গে দেখো দুটোই সমবায় সম্পর্ক, কিন্তু টেম্পারেচারের সঙ্গে দেখো রুট হিসাবে ভ্যারি করে, আর প্রেসারের সঙ্গে দেখো কি যে স্কয়ার হিসাবে দেখো ভ্যারি করে। এটা একটু ভালো করে মনে রাখবে। ওকে, হ্যাঁ স্যার। তাহলে এই হচ্ছে ভ্যারিয়েশন। আর একটা ভ্যারিয়েশন দেখো এখানে বলবো, এই যে এই বাকিরা সব শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ, এখন ডিস্টার্ব কিছু নেই, বোঝা যাচ্ছে। ধরো এই যে আমি দেখো যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, যত দেখো আমি শ্রেণী বরাবর উপর থেকে নিচে যাই, তাদের ব্যাস দেখো আকার দেখো ক্রমাগত দেখো বেড়ে বেড়ে যায়। তাহলে উপরটা এখান থেকে কি বলবো? এখানে দেখো বোধ এই সিগমা এবং মাস এম দেখো দুটোই দেখো ইনক্রিজ করে। প্রত্যেকটা পার্টিকেলের দেখো মাস বাড়ে এবং তার দেখো ব্যাসার্ধ এবং বা ব্যাস দেখো বেড়ে বেড়ে যায়। তাহলে কলিশন ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন কি দেখতে পাবো? দেখো আমরা জেড সমান 1/√2 পাই সিগমা স্কয়ার সিএ ইন্টু এন স্কয়ার। এখানে দেখো আমরা 1/√2 পাই সিগমা স্কয়ার, এটাকে দেখো খুলে লিখলে 8 কেটি বাই পাই এম ইন্টু এন স্কয়ার। আমি সিগমা এবং আর যদি এই দুটো ভ্যারি করছে, এগুলোকে আমি সেপারেট করে লিখছি। তাহলে এখানে দেখো 1/√2 পাই, এখানে দেখো আমরা এন স্কয়ার, এখানে দেখো √8k বাই পাই, আর আমি কে টিটা লিখে দাও। তাহলে উপরে দেখো সিগমা স্কয়ার বাই √m দেখো আছে। এইভাবে দেখো ভ্যারি করছে জেড এর মানটা। জেড দেখো সিগমাও বাড়ে, এমও বাড়ে। তাই দেখো, তাই এখানে দেখা যায় কিনা যে রেজাল্টটা বলছে কি যে সিস্টেমেটিক ওয়েতে এই জেড এর চেঞ্জ হয় না। কারণ কি, যে রেটে এম বেড়ে বেড়ে যায়
সেই রেটে সিগমার চেঞ্জ হয় না বলে উপরে তোমার দেখে মনে হচ্ছে কি স্কোয়ার ফর্মে আছে আর তলায় রুট এম ফর্মে আছে রুট হিসাবে, তাই স্কোয়ারটা বেশি বেশি বাড়ে বলে জেড এর মানটাও বাড়ে। কিন্তু দেখা যায় কিনা যে যে স্কোয়ারের জন্য দেখো মানে সিগমাটা যদি ডবল হয় তাহলে জেডটাও দেখো কি হওয়া উচিত, দেখো স্কোয়ার হিসাবে হওয়া উচিত। কিন্তু দেখা যায় কিনা সেরকম সিস্টেমেটিক ভ্যারিয়েশন আমরা দেখতে পাই না, যেহেতু এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বলে। এখানে তাহলে অ্যান্সারটা এরকম দেওয়া হয় বা দেওয়া যায় যে নো সিস্টেমেটিক ভ্যারিয়েশন, নো systematic variation is observed. No systematic variation is observed if we go top to bottom in a group. We go top to bottom in a group. এই জন্য নো সিস্টেমেটিক ভ্যারিয়েশন বলেছি। হ্যাঁ ওকে, আমি আবার নেটে সার্চ করে দেখবো এখন কি অ্যান্সার দেয় দেখবো। এটা কতদিন আগে দেখেছিলাম এরকম অ্যান্সার দিচ্ছিল যে কলিশন ফ্রিকোয়েন্সি, হাউ দ্য কলিশন ফ্রিকোয়েন্সি ভ্যারি, যে যখন আমি ডাউন দ্য গ্রুপ যাবো ইন কোথায় ইন এবং দ্য ইনার গ্যাস। দেখা যাক কি যায় দেখি, সবাই বলে বলবে। হ্যাঁ হয়েছে স্যার, বেশ স্যার একটু বেশ লিখে নাও, আমি ওয়েট করছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। বেশ, আমি একটা জাস্ট সার্চ করে দেখবো যে কি অ্যান্সার দেয়, একটু দেখতে পারো। ডট গুগল how collision frequency vary top to bottom in a group among inert gas. Collision frequency generally increase করে বলছে as we move top to bottom in the air gas, assuming consistent physical condition like temperature, pressure. এই উপর দেখো যে সিগমা স্কয়ার টার্মটা প্রমিনেন্ট হয় বলছে। ওই যে দেখো এই যে as new electrons is added down the group, দেখো atomic size increase করে যায়। A larger atomic radius greatly increase the collision cross section and the sigma square, which means the atoms have a larger effective area hitting another. তাহলে ওটাই প্রমিনেন্ট ফ্যাক্টর বলছে, বুঝলে? এই দেখো এটাকে দেখো ও Z1 আর 1/2 পাই সিগমা স্কয়ার, দেখো সি এটাকে এখানে ভি বার দিয়েছে, দিয়ে দেখো এখানে আলটিমেটলি কি করেছে তারপর দেখি তার কি কয়েন ওটা কি করেছে। তাকে তাহলে আমি সিস্টেমেটিক ভ্যারিয়েশন বলছিলাম না, এখানে মনে হয় তাহলে এটা ইংরেজি করছে বলছে, বুঝলে? তাহলে ইংরেজি লিখবো ওটা অ্যাকচুয়ালি তাই থাকে। অ্যাকচুয়ালি মানে কি বলতো এক জায়গায় খুব অনেকটা বেড়ে যায় তো তারপর দেখা যায় কিনা অতটা বাড়ছে না, খুব কম বাড়ছে, এরকমটা হয়। মানে রেগুলার ওয়েতে যে বাড়াটা সেই বাড়াটা দেখা যায় না, কোথাও খুব বেশি বেড়ে গেল কোথাও খুব কম বেড়ে গেল, এরকমটা হয়। ঠিক আছে, এই সবার ওকে। লাস্ট একটা টার্ম যাচ্ছি, তাহলে আমার এই পার্টটা হয়ে যাবে। দেখি মিন ফ্রি পাথ বা গড় মুক্ত পথ বলতে কি বোঝায়? মিন ফ্রি পাথ এটাকে ছোট হাতের এল দিয়েও লেখা হয় বা ল্যান্ডা দিয়েও প্রকাশ করা হয়। কাকে মিন ফ্রি পাথ বলে? দেখো যখন কোনো একটা মলিকুল, আমি ছবি একটা আঁকি, দেখো যখন কোনো একটা মলিকুল ট্রাভেল করে, না বললাম যে এই একটা মলিকুল
দেখো এই পথ ট্রাভেল করার পর অন্য একটা মলিকুলের সঙ্গে তার কলিশন হলো, কলিশন হওয়ার পর দেখো তার ডিরেকশন অফ মোশন চেঞ্জ হয়ে দেখো আবার এতটা দূরত্ব আসার পর আবার দেখো একটা কলিশন করছে। এইভাবে দেখো যখন সে সাকসেসিভ ওয়েতে দেখো কলিশন করে, পর পর কতগুলো কলিশন করে, তো এই যে কলিশনের মাঝে যে পথ সে ট্রাভেল করছে সেটাকে কিন্তু মুক্ত পথ বলে। মানে এটা বলো এগুলোকে প্রত্যেকটা কি আমরা ফ্রি পাথ বলবো। এই ফ্রি পাথের মান দেখো সবসময় সমান নয়, বাড়া কমা করে। তাই আমরা পরপর কতগুলো ফ্রি পাথের গড় মান নিই, ওটা কি গড় মুক্ত পথ বলা হয়। ধরো আমি এটাকে বললাম L1, এটাকে বলছি L2, এটাকে L3। আমরা কি করব, L সমান এই L1 প্লাস L2 প্লাস L3 বাই 3 করব। তাহলে কথা কি বললাম গো, যে দেখো ফ্রি পাথটা কাকে বলবো, যে দেখো একটা মলিকুল যে ডিসটেন্স ট্রাভেল করছে পরপর দুটো কলিশনের মধ্যে, দেখো 1 নম্বর কলিশন এখানে হয়েছে, 2 নম্বর কলিশন এখানে হচ্ছে, তার মাঝে যে পথটা ট্রাভেল করছে দেখো সেটাকে আমরা মুক্ত পথ বলছি। তাহলে মুক্ত পথ কাকে বলে, দ্য ডিস্টেন্স ট্রাভেল by a gas molecule, distance traveled by a gas molecule between two successive collision SUCCE SIBE, between two successive collision, এটা কি is called free path। এটা কি আমরা মুক্ত পথ বলবো। এই যে ট্রাভেল বাই এ গ্যাস মলিকুল, এটা কি মুক্ত পথ বলা হয়। এবার এই মুক্ত পথের মান সবসময় সমান নয়, এটা ভ্যারি করে। তাই আমরা অ্যাভারেজ মানটা নিই। দ্য ভ্যালু অফ ফ্রি পাথ, the value of free path এর কি লিখব, is not same always, এটা কিন্তু ALWAYS is not same, it vary between collision, এটা ভ্যারি করে করে যায়, it vary between BETW, between collision। তাই আমরা কি করব, আমরা জন্য অ্যাভারেজ মানটাকে নিয়ে ইউজ করি। সো উই ইউজ অ্যান অ্যাভারেজ ভ্যালু। ওকে, তাহলে মিন ফ্রি পাথ কি বলতে কি বোঝায়, অ্যাভারেজ যে ডিসটেন্সটা ট্রাভেল করে কোন একটা গ্যাস মলিকুল বিটুইন দ্য সাকসেসিভ কলিশন, সেটা কি আমরা মিন ফ্রি পাথ বলবো। ওকে সবার, কি বলছি, খুলে বলবে। তাহলে এখানে কি বলবো, সো মিন ফ্রি পাথ এটা কি, ইজ দ্য average distance travel by a gas molecule, কোন একটা গ্যাস মলিকুল যে অ্যাভারেজ ডিসটেন্স ট্রাভেল করছে between the successive collision, পরপর SUCCE SSIBE, between successive collision, সেটা কি দেখো আমরা মিন ফ্রি পাথ, অ্যাভারেজ ডিসটেন্স ট্রাভেল বাই মলিকুল সাকসেসিভ কলিশন। ঠিক আছে,
ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বেশ। এবার এর এক্সপ্রেশন কি দেখি। দেখো এর এক্সপ্রেশনটা অলরেডি আমি অনেকটা করে ফেলেছি। দেখো আমরা কলিশন যে নাম্বার বললাম, মানে একটা সিঙ্গেল মলিকুল মোট কতগুলো কলিশন করে সেইটা কি পেয়েছি। দেখো আমি এখানে লিখছি we know the number of collision, the number of collision, দেখো take place, the number of collision take place by a single molecule, in 1 second। এই দুটো কথা কিন্তু বলতে হবে, in 1 second, in 1 cc গ্যাস একক আয়তনে। এটা ইজ, এটা কি দেখো আমরা দ্যাট ইজ, এটা কি দেখো আমি কলিশন নাম্বার বলেছি, কারণ একটা নির্দিষ্ট গ্যাস মলিকুলের জন্য কথাটা ইউজ করা হচ্ছে। এর মান দেখো আমরা √2 পাই সিগমা স্কয়ার CA ইনটু n পেয়েছিলাম, তাই তো? ঠিক আছে, তাহলে এইটার মানে কি? এইটার মানে হচ্ছে 1 সেকেন্ডে একটা নির্দিষ্ট গ্যাস মলিকুল সে এতগুলো কলিশন করছে অন্য মলিকুলের সাথে, যে শো এর মানে তাকে এটা বলতে পারি শো এ গ্যাস মলিকুল কি করে আন্ডারগো এই √2 পাই সিগমা স্কয়ার CA in এত নাম্বার অফ কলিশন in 1 second with other molecule, অন্য মলিকুলের সাথে 1 সেকেন্ডে এতগুলো কলিশন করে। তাহলে বলো তো, দেখো যদি মলিকুলটার অ্যাভারেজ ভেলোসিটি আমি CA ধরি, তাহলে কি হবে, লেট CA is the average distance travel by a gas molecule। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলতো, দেখো মলিকুল ইন 1 সেকেন্ড, তাহলে এটা যদি হয় CA is the average distance traveled by a gas molecule in 1 second, তাহলে তুমি বলো তো 1 সেকেন্ডে উপরে অতগুলো কলিশন করে, আবার 1 সেকেন্ডে সে এত দূরত্ব যায়, তাহলে কি আমি এরকম করে বলতে পারি সো এই যে √2 পাই সিগমা স্কয়ার CA in এত নাম্বার অফ কলিশন occur when it travel দেখো CA distance, কারণ 1 সেকেন্ডে এত দূরত্ব যাচ্ছে, আবার 1 সেকেন্ডে সে এতগুলো কলিশন করছে, তাহলে এতগুলো কলিশন হয় তখন সে এই ডিস্টেন্স ট্রাভেল করে। একটা কলিশন হতে কত হবে, একটা কলিশন occur when it travel, দেখো আমরা CA বা এখানে √2 পাই সিগমা স্কয়ার CA in ডিস্টেন্স, তাহলে এটাকেই দেখো আমরা মিন ফ্রি পাথ বলবো। তাহলে অতএব মিন ফ্রি পাথ কত, কারণ যে ডিস্টেন্স একটা কলিশনের জন্য যে ডিস্টেন্স ট্রাভেল করছে দেখো সেটা কিন্তু আমরা মিন ফ্রি পাথ বলছি, তাই না? এই যে পিছে দেখো পিকচারটা, যে এই মলিকুল যখন ওখানে যে কলিশন করলো, যে মাঝের ডিস্টেন্সটাকে আমরা ফ্রি পাথ বললাম, তাহলে দেখো এখানে আমরা মিন ফ্রি পাথ কত পাচ্ছি, মিন ফ্রি পাথ এটা দেখো আমি L দিয়ে প্রকাশ করলাম, উপরে CA আর তলায় দেখো একটা দেখো CA আছে, ক্যান্সেল আউট হয়ে গেলে
দেখো আমার উপরে যারা 1 রইলো, আর তলায় দেখো √2 পাই সিগমা স্কোয়ার এন আমি পেলাম। এটাই হচ্ছে দেখো মিন ফ্রি পাথের এক্সপ্রেশন, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে মিন ফ্রি পাথ কি বলবো? অতএব এল সমান দেখো আমরা এরকম করে বলতে পারি যে অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেল বাই এ গ্যাস মলিকুল ইন 1 সেকেন্ড। এটা কি যে অ্যাভারেজ ডিস্টেন্স traveled by a gas molecule, by a molecule লেখো, by a molecule in 1 second, molecule in 1 second। আর তলাটা কি হবে? 1 সেকেন্ডে কতগুলো কলিশন হয়? নাম্বার অফ collision, এটা occur in 1 second, তাই তো, by a molecule। তাহলে এই অনুপাতটা কি দেখো আমরা এল এর মান পাবো। ওকে, এই শ্রেণীটা পরীক্ষা আসবে, অঙ্ক টঙ্ক আছে কিন্তু। ভিভিআই হলে বলবে সবাই। হ্যাঁ, হয়েছে স্যার, বেশ আর একটু বলে ছেড়ে দেবো। হ্যাঁ, এই যে এলটা কি কি ভাবে ভ্যারি করে দেখি। ভ্যারিয়েশন অফ এল, ভ্যারিয়েশন অফ এল 1 নম্বর। দেখো উপরের ওই সমীকরণ থেকে দেখো বলতে পারি কি এল দেখো সমানুপাতিক 1 বাই সিগমা স্কোয়ার। যখন দেখো আমরা অণুর সংখ্যা n ইজ ফিক্সড, যখন অণুর সংখ্যা ফিক্স, তাহলে মিন ফ্রি পাথ কলিশন ডায়ামিটারের বর্গের সাথে দেখো ব্যস্তানুপাতিক হয়। যত কলিশন ডায়ামিটার বাড়ে তো দেখো মিন ফ্রি পাথের মান দেখো কমে যায়। অতএব এখান থেকে বলতে পারি যে মিন ফ্রি পাথ, তুমি বলো না যে ব্যাসার্ধ বেড়ে গেলে তাহলে মাঝের পথটা তো কমে যাবে নাকি। যে মিন ফ্রি পাথ এটা ডিক্রিজেস, মিন ফ্রি পাথ ডিক্রিজেস when দেখো মলিকুলার ডায়ামিটার এটা দেখো ইনক্রিজেস, তাই না। যখন কিনা নাম্বার অফ মলিকুলস ইন 1 cc কন্টেনার ফিক্স থাকে, এটা অতি অবশ্যই বলতে হবে when নাম্বার অফ মলিকুল ইন 1 cc কন্টেনার এটা দেখো ইজ ফিক্সড। এই যে collision mean free path decreases when the molecular diameter increases, এটা একটা। আর একটা দেখো বলতে পারি কি উল্টোটা, L সমানুপাতিক 1 by n যদি কিনা দেখো if sigma is fixed হয়। তাহলে এখান থেকে দেখো collision the mean free path এটা দেখো ডিক্রিজ করে with increasing the number of molecules, তাই না। তাহলে এখান থেকে এটাই বলতে পারি মিন ফ্রি পাথ ডিক্রিজেস, the mean free path দেখো ডিক্রিজেস কি হবে যে when দেখো নাম্বার অফ মলিকুল, when
নাম্বার অফ মলিকুল ইন 1 cc গ্যাস। এই 1 cc কথা কিন্তু উল্লেখ করতে হবে, কিন্তু বারবার না উল্লেখ করে কিন্তু 0 হয়ে যায়। তাহলে এটা ডিক্রিজেস, তখন নাম্বার অফ মলিকুল ইনক্রিজ করে। আর একটা বলবো, হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বেশ, প্লট গুলো পরের দিন বলবো। আর একটা ভ্যারিয়েশন বলি, এই যে দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখো আমি যেটা করেছিলাম, সেখানে অণুর সংখ্যাটাকে দেখো আমি প্রেসার টেম্পারেচার দিয়ে দেখো এক্সপ্রেস করেছিলাম। এইটা দিয়ে, এইটা একটু মনে রাখবে, হ্যাঁ। তাহলে এটাকেও দেখো যদি আমি এখানে করি কি পাবো, যে অ্যাজুমিং দেখো আইডিয়াল বিহেভিয়ার, আমরা তাহলে দেখো আমরা এনটাকে, পার্টিকেল সংখ্যাটাকে আমরা প্রেসার এবং টেম্পারেচার দিয়ে দেখো এরকম ভাবে দেখো প্রকাশ করছি। এটা প্রেসার টেম্পারেচার। তাহলে আমরা কি পেলাম? অতএব দেখো মিন ফ্রি পাথ কত হবে? মিন ফ্রি পাথ এল সমান, দেখো এখানে আমরা 1/√2πσ² n ছিল, এনটাকে রিপ্লেস করে দেখো আমরা তার জায়গায় এটা বসে, তাহলে উপরে দেখো 8টি গেল, তলায় √2πσ² pn0। তাহলে এখান থেকে দেখো দুটো জিনিস বলা যায়, যে এক নম্বর কি, এল দেখো সমানুপাতিক টেম্পারেচার, এইটা দেখো বলতে পারি ইফ সিগমা অ্যান্ড প্রেসার যদি আমি ফিক্সড রাখি, টেম্পারেচার বাড়ালে মিন ফ্রি পাথ দেখো বেড়ে বেড়ে যায়। আর 2 নম্বর, যে এল সমানুপাতিক, দেখো সরি ভুল লিখেছি গো, এটা ভুল লিখলাম তো গো, এই না ঠিকই তো লিখেছি নাকি? এই যে এখানে দেখো টি আছে, এখানে দেখো টি আছে, আর পি দেখো তলায় আছে। পি তলায় থাকলে কি হবে, দেখো এটা 1/p পাবো যখন আমার সিগমা আর টেম্পারেচার দেখো ফিক্স থাকবে, তাই না? তার মানে কি, প্রেসার বাড়ালে দেখো আমরা যে মিন ফ্রি পাথ দেখো কমে কমে যাবে, কারণ পার্টিকেল গুলোর কাছাকাছি আসবে তো, তাহলে এই যে মাঝখানে যে পাথটা ট্রাভেল করছে দেখো সেটা দেখো কমে কমে যাবে। তাই কি হয় যে এইটা দেখো মিন ফ্রি পাথ দেখো কমে কমে যায়। ঠিক আছে? এরপরে দিন কিছু প্রবলেম সলভ করবো, প্রবলেম সলভ করিয়ে তারপর আমি তোমাদের ইয়ে যাবো, এই পরের টপিকে যাবো, মানে এবার ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, এনার্জি ডিস্ট্রিবিউশন আসবো, যেগুলো গামা ফাংশন ইউজ করে করতে হয়, সেই গামা ফাংশন কি শেখাবো, তারপর করবো। ঠিক আছে, আজ এইটুকুই থাকবে। ওকে স্যার, এইখানটা ভালো করে পড়ো। এখানে আমি তোমাদের সাজেস্ট করবো 10 ইয়ার্স সবাই দেখবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন পাবে। মাস্ট ফলো 10 ইয়ার্স, মাস্ট ফলো 10 years for numerical problem এবং ভ্যারিয়েশন, নিউমেরিক্যাল প্রবলেম প্লাস এই যে ভ্যারিয়েশন গুলো, যে টেম্পারেচার বাড়লে কমছে না বাড়বে সেগুলো, হ্যাঁ এটুকু পড়ো। আমি পরের দিন কিছু গ্রাফ আছে, গ্রাফ গুলো তো দেখাবো, আর কিছু প্রবলেম সলভ করাবো। আজই থাক, নেক্সট ক্লাস যদি ডিস্টার্ব না হয় তাহলে আবার সেই মন্ডে সন্ধ্যা। তোমরা কিন্তু থার্ড সেমিস্টারে একটা দিন সকালে আমি করবো, হ্যাঁ থার্ড সেমিস্টারে ফিজিক্যাল নেই, ফোর্থ সেমিস্টারে আছে, কিন্তু ফোর্থ সেমিস্টারে সিলেবাস খুব বেশি হওয়ার জন্য সেটাকে আমি থার্ড সেমিস্টার থেকে একদিন করে পড়াই।
তাই থার্ড সেমিস্টারে একদিন অন্তত তোমরা সকালে রেখো, একদিন সকালে করবো আর একদিন সন্ধ্যার দিকে আম করাবো, এইভাবে ফোর্থ সেমিস্টার আম করাবো। থার্ড সেমিস্টারটা গোটাটা পড়লে অনেকটা অর্ধেকটা পড়া হয়ে যাবে। এবার দেখো যদি পড়ো তো তাহলে পড়াবো, আজ এই থাক। হ্যাঁ ঠিক আছে। তাহলে বৃহস্পতিবার কি পরীক্ষা নেবেন? এই বৃহস্পতিবার যদি তোমাদের কারো যদি পরীক্ষা থাকে তাহলে কি বানাবো? কার পরীক্ষা বলছিলে? ওমেন্স কলেজে পরীক্ষা আছে। ওমেন্স কলেজে পরীক্ষা আছে। স্যার তাহলে পরের বৃহস্পতিবার নেবেন, এই বৃহস্পতিবারের পরের হ্যাঁ যদি এই বৃহস্পতিবারে হয় তাহলে পরের বৃহস্পতিবার, কিন্তু এখন তো কলেজ ছুটি চলবে সব, তোমরা কেউ অফলাইনে আসতে পারবে না আশা করি। কারণ শুনছিলাম পরীক্ষাটা অফলাইন ভালো হতো। হ্যাঁ সেটা বুঝতে পারছি, কিন্তু তোমাদের জুনের 12 তারিখ পর্যন্ত ছুটি থাকবে মনে হয়। 12ই জুন, মানে পুরোপুরি তোমার সেমটাই কভার হয়ে যাচ্ছে। স্যার বৃহস্পতিবার ছাড়া আপনার আর কোনো ডেট হবে না যেদিন সকালে গিয়ে পরীক্ষা দেওয়া যাবে? না গো, আমি অন্যান্য দিনগুলো সকালে তো অনলাইন ব্যাচ থাকি, আমি সেই ব্যাচগুলো বন্ধ করে যাবো কি করে? হবে না গো। আচ্ছা স্যার। আপাতত পড়ো, তারপরে আমি তাহলে সামনের সপ্তাহে তাহলে পরীক্ষার কথাটা বলবো। ঠিক আছে, এইটুকু পড়ো, এই 10 ইয়ার্সটা খুব ভালো করে দেখবে এই চ্যাপ্টারের জন্য। বেশ চলো, উঠলাম, চলো।